আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর মহাকাশ আর উপগ্রহ চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারে আমরা আজকে মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আমাদের যে পৃথিবীটা বলো বা মহাবিশ্বটাই বলো, শুধু পৃথিবী না, পুরো বিশ্বটাই যা কিছু আছে না কেন, এগুলো কেমন ছিল, কিভাবে তৈরি হলো। মহাবিশ্বের উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে যে সকল তথ্য আছে তার মধ্যে বহুল প্রচলিত তথ্য হলো বিগ ব্যাং তথ্য বা মহাবিস্ফোরণ তথ্য। এই তথ্য মতে মহাবিশ্ব এক সময় উত্তপ্ত ঘনরূপে ঘন অবস্থায় ছিল, অর্থাৎ এরকম একটা ছোট্ট বিন্দুর মতো একটা অবস্থা ছিল। এটা যারা কোরআন শরীফ পড়ো তারাও হয়তো জানো যে ওই কোরআন শরীফে বলা আছে যে সব কিছু একটা ক্ষুদ্র বস্তু, একটা বিন্দু থেকে সৃষ্টি করা হয়েছে। এগুলো কেমন অবস্থায় ছিল? উত্তপ্ত আর ঘন। ঘন অর্থাৎ এত বড় একটা জিনিস এরকম ছোট্ট একটা বিন্দুর মাঝে ছিল, অবশ্যই ঘন ছিল, উত্তপ্ত অবস্থায় ছিল। তারপর যখন বিস্ফোরণ ঘটছে অতি দ্রুত প্রসারিত হওয়া শুরু করছে। দ্রুত প্রসারণের ফলে যেই গরমটা ছিল এটা ঠান্ডা। যেমন একটা চায়ের কাপে গরম চা থাকার পর ওই জায়গায় যদি ধীরে ধীরে পানি দেওয়া শুরু করো, পানির পরিমাণ বাড়লে দেখবা ঠান্ডা হয়ে যাবে। তাহলে এটা দ্রুত প্রসারণের ফলে ঠান্ডা হওয়া শুরু করে, বর্তমানেও প্রসারিত হইতেছে। অর্থাৎ মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারণশীল। এই মতবাদটা বিজ্ঞানী হাবল দিয়েছিল, বিজ্ঞানী এডউইন হাবল। অর্থাৎ মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। অতি সম্প্রতি জানা গেছে যে বিগ ব্যাং বা মহাবিশ্ব সংগঠিত হয়েছিল প্রায় 1375 কোটি বছর পূর্বে। 1375 কোটি বছর পূর্বে বা 13.5 বিলিয়ন বছর। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর বয়স কত? 1375 কোটি বছর। বিগ ব্যাং তথ্য একটি বহুল পরীক্ষিত বৈজ্ঞানিক তথ্য যা বেশিরভাগ বিজ্ঞানী গ্রহণ করেছেন। এর কারণ জ্যোতির্বিদদের পর্যবেক্ষিত প্রায় সকল ঘটনাই তথ্য সঠিক এবং ব্যাপকভাবে ব্যাখ্যা করতে সক্ষম। অর্থাৎ এই বিগ ব্যাং তথ্য দ্বারা আমরা বাকি সব কিছুই ব্যাখ্যা করতে পারি। বর্তমানকালের বিখ্যাত বিজ্ঞানী স্টিভেন হকিং, বর্তমানকালের শুধু বিখ্যাত না, অনেক, স্টিফেন হকিং বেশি দিন আগের না, হয়তো কিছুদিন আগে মারা গেছে। অনেক অনেক উচ্চ মাপের একজন বিজ্ঞানী। তিনি এই বিষয়গুলো কি এই বিগ ব্যাং তথ্যের পক্ষে যুক্তি উপস্থাপন করছে আর পদার্থবিজ্ঞানের ব্যাখ্যা উপস্থাপন করছে। তারপর একটু দেখো প্রাকৃতিক গ্রহ এবং উপগ্রহ। একটু চিন্তা করো, চিত্রটা যদি বুঝাই, দেখো তো ভিতরে কি আছে? সূর্য। তাহলে সূর্য একটা নক্ষত্র। এই সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এখানে দেখো তাহলে সূর্যকে কেন্দ্র করে যারা ঘুরতেছে এদেরকে বলা হয় গ্রহ। 1 নম্বর গ্রহের নাম বুধ, 2 নম্বরের নাম শুক্র, 3 নম্বরের নাম পৃথিবী, 4 নম্বর গ্রহের নাম মঙ্গল, 5 নম্বর গ্রহের নাম বৃহস্পতি, 6 নম্বর গ্রহের নাম শনি, 7 নম্বরের নাম ইউরেনাস, 8 নম্বর গ্রহের নাম নেপচুন। অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে 8টা গ্রহ ঘুরতেছে: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এরকম করে আমার মনে রাখা লাগবে। তোমাকে বলতে পারে সূর্যের তৃতীয় গ্রহ কোনটা? পৃথিবী। আমাদের পৃথিবী সূর্যের 3 নম্বর গ্রহ। আমরা আগেই বলেছি যে গ্যালাক্সিতে আমরা বসবাস করি, তার নাম ছায়াপথ বা মিল্কওয়ে। এই ছায়াপথে রয়েছে সূর্য এবং এর পরিবার, কি বলা হয়? সৌরজগৎ। তাহলে সৌরজগৎ কাকে বলা হয়? ক নম্বর প্রশ্ন। সূর্য এবং তার পরিবারকে সৌরজগৎ বলা হয়। সূর্যকে ঘিরে রয়েছে 8টা গ্রহ। এই তো এখানে 8টা গ্রহ আছে। এ সকল বস্তু সূর্যের চারদিকে ঘুরে, তাদেরকে বলা হয় গ্রহ। তাহলে গ্রহ কাদেরকে বলা হয়? যে সকল বস্তু সূর্যের চারদিকে ঘুরে তাদেরকে গ্রহ বলা হয়। সূর্যকে ঘিরে আবর্তনশীল 8টা গ্রহ: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। 8টা গ্রহ ঘুরতেছে। এই গ্রহের ভিতরে আবার এই গ্রহগুলো আছে। এই গ্রহগুলারে কেন্দ্র করে আবার কিছু কিছু জিনিস আছে, ওরা আবার এই গ্রহগুলারেকে কেন্দ্র করে ঘুরে। যেমন চাঁদ কোথায়? চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। এই চাঁদকে বলা হয় উপগ্রহ। তাহলে কোনো গ্রহের রয়েছে একাধিক উপগ্রহ। যারা গ্রহকে কেন্দ্র করে ঘুরে তাদেরকে কি বলা হয়? উপগ্রহ বলা হয়। যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে উপগ্রহ কি? চাঁদ। পৃথিবীর একটা মাত্রই উপগ্রহ আছে, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। অর্থাৎ পৃথিবীকে শুধু চাঁদ কেন্দ্র করে ঘুরে। সুতরাং পৃথিবী সূর্যের একটা গ্রহ আর চাঁদ হইতেছে পৃথিবীর উপগ্রহ। তাহলে গ্রহ এবং উপগ্রহ সম্পর্কে বুঝলাম।
তারপরে দেখো, জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা গ্রহের জন্মের সময় এক একটি নক্ষত্রকে ঘিরে কয়েকটি মহাজাগতিক মেঘ আবর্তিত হতো। বলছে গ্রহের জন্মের সময় নক্ষত্রকে ঘিরে মহাজাগতিক মেঘ দেখো তো এই যে এটা এটা একটা মেঘমালা হিসেবে করতে পারি, যে যার যার কক্ষপথে নির্দিষ্ট আকারে ঘুরতেছে মহাজাগতিক মেঘ। এরা নক্ষত্রের আকর্ষণে ঘনীভূত হয়ে অবশেষে জমাট বেঁধে গ্রহে রূপান্তরিত হয়। তাহলে এরা কি হয়, ঘুরতে 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 এক সময় জমাট বেঁধেছিল, ওই যে মহাবিস্ফোরণের পর জমাট বেঁধে সরাসরি গ্রহে রূপান্তরিত হয়েছে। এভাবে আবার গ্রহের চারপাশে জমা, তা আবার গ্রহের চারপাশে এই গ্রহগুলারে আবার যে গ্রহের চারপাশে ঘুরতে 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 এরা এক সময় জমাট বাঁধছে। এই জমাট বাঁধে কী সৃষ্টি হয়েছে, উপগ্রহ, তার মানে মেঘ থেকে সৃষ্টি হয়েছে, এগুলো বলতে পারি মেঘ থেকে সৃষ্টি হয়েছে। এসব উপগ্রহ হলো প্রাকৃতিক উপগ্রহ, অর্থাৎ যেগুলা পরে সৃষ্টি হয়েছে প্রাকৃতিক। দেখো, গ্রহ এবং উপগ্রহের কোনো আলো এবং উত্তাপ নেই। তাহলে একটু চিন্তা করো, এই যে গ্রহগুলো এরা শুধুমাত্র সূর্য থেকে আলো পেয়ে থাকে, এদের নিজস্ব কোনো আলো থাকে না। তাহলে গ্রহ এবং উপগ্রহের কোনো আলো এবং উত্তাপ নেই। এদের উপর সূর্যের আলো পড়লে, তাহলে গ্রহের উপর সূর্য আলো পড়ে তা প্রতিফলিত হয়। পৃথিবীর একটা, এই যে গ্রহগুলো একটু দেখো, পৃথিবী একটা গ্রহ, এর একটা উপগ্রহ আছে। মঙ্গল গ্রহের 2টা উপগ্রহ আছে। বৃহস্পতি গ্রহের 67টা উপগ্রহ আছে। শনির 62টা উপগ্রহ আছে। ইউরেনাসের 27টা আছে। নেপচুনের 14টা প্রাকৃতিক উপগ্রহ আছে। এগুলো মধ্যাকর্ষণ বলের প্রভাবে, অর্থাৎ মহাকর্ষ বলের প্রভাবে গ্রহের চারদিকে ঘুরে বেড়ায়। মহাকর্ষ বলের প্রভাবে, মধ্যাকর্ষণ বলের প্রভাবে এগুলা গ্রহের চারদিকে ঘুরে বেড়ায়। এদেরকে বলা হয় উপগ্রহ। যেমন চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, চাঁদ উপগ্রহ। এরকম মঙ্গলেরও দুইটা উপগ্রহ আছে, বৃহস্পতি 67টা, শনির 62টা, ইউরেনাসের 23টা, নেপচুনের 14টা। এদের আমার আলাদা আলাদা নাম আছে, যদিও নামগুলো আর এ জায়গায় দেওয়া নেই, সেহেতু আর দরকার নেই। তবে মঙ্গলের 2টা নামগুলো বলে গেছি, আমি অন্য সময় দেখাই দিব। তাহলে আজকে এই পর্যন্তই, প্রায় অর্ধেক চ্যাপ্টার আমি লেকচার আকারে বুঝাই দিলাম। বাকি আর 2 পেজ থাকবে, ওখান থেকে আসবে আমার সৃজনশীলের জন্য। এটুকু যা পড়লাম এখানে সব সৃজনশীল, পরের লেকচারগুলোয় সব সৃজনশীল থাকবে। আর এগুলো সব MCQ এর জন্য। যদি উপগ্রহের সম্পর্কে, গ্রহ সম্পর্কে বর্ণনা দেয়, আমি যতটুকু দাগাইছি এতটুকুই, এর বাহিরে একটা লাইনও কখনো লাগবে না, কোনো দিনও লাগবে না। তাহলে সবাই পড়ে নিই। ধন্যবাদ সবাইকে।